হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকে আমাদের ইংলিশের তৃতীয় ক্লাস এবং আজকের ক্লাসের টাইটেল হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। ধরো এই যে রাগান্বিত শিশুটিকে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে ভার্ব। এদের দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগেছে, তাদের কিছুতেই বনিবনা হচ্ছে না এবং তাদের বনিবনা না হবার কারণে আমরা সবাই অনেক বিপদে পড়ে গেছি, কারণ তাদের যদি বনিবনা না হয় তাহলে আমাদের বাক্যগুলো সঠিক হচ্ছে না। আজকে আমরা এই মিস্টার সাবজেক্টকে এবং মিস্টার ভার্বকে একটি অ্যাগ্রিমেন্টের মধ্যে নিয়ে আসবো। তাদের মধ্যে আমরা একটি সমঝোতা সৃষ্টি করব যাতে আমাদের সেন্টেন্সগুলি ঠিকমতো সেন্স মেক করে। জোকস অ্যাপার্ট, কিন্তু সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের এই বিষয়টি কিন্তু ভর্তি পরীক্ষার জন্য এবং সকল ইংলিশ গ্রামার শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি বাক্যে এমন কোনো বাক্য নেই যেখানটাতে সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করতে হয় না। সুতরাং তুমি যদি নিজে অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থী হয়ে থাকো বা তোমার বন্ধু বা তোমার ভাই বোন যারা ইংরেজি পড়ছে এখন স্কুল কলেজ বা যে কোনো পর্যায়ে, তাদের সবার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো যাতে সবাই এটি জয়েন করতে পারে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ইতোমধ্যে ABCD ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে অনুরোধ করব তোমার ফ্রেন্ডদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো যাতে সবাই মিলে আমরা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানটাতে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি। এবার আসো আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের প্রাথমিক কনসেপ্টটি বুঝে নেই। আমি কিন্তু পড়াশোনা শুরু করে দিচ্ছি, সুতরাং তুমি যদি এখনও তোমার বন্ধুকে ইনভাইট করে নিয়ে না আসো, ও আস্তে আস্তে পিছিয়ে পড়বে। প্লিজ এই অন্যায়টি ওর সাথে করো না। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বলতে বোঝায় ভার্বকে সাবজেক্টের অনুসারী হওয়া। সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পরিবর্তন হয় সেটি হচ্ছে মূলত সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এখানটাতে তোমাদের মনে থাকবার কথা, আমরা টেন্স পড়বার সময় বলেছিলাম যে ভার্ব টেন্সের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। আজকে আবার তুমি শুনতে পাচ্ছ ভার্ব নাকি সাবজেক্টের সাথে সাথেও পরিবর্তন হয়ে যায়। এখানটাতে লক্ষ্য করার বিষয় হচ্ছে ভার্বের আসলে একটু চারিত্রিক সমস্যা আছে, সে কথায় কথায় শুধু পরিবর্তিতই হয়ে যায়। এগেইন জোকস অ্যাপার্ট, কিন্তু আমাদেরকে কিন্তু জানতে হবে যে সাবজেক্টের কি কি পরিবর্তন হলে ভার্ব কীরকমভাবে পরিবর্তন হয়। তোমাকে প্রথম যেই সমস্যাটি হয় সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে, যে ধরনের প্রশ্ন আসে সেই একটি সমস্যা দিয়ে আমরা ক্লাসটা শুরু করি। এই বাক্যটি খেয়াল করো, দ্য সোলজার্স ইন দ্য পিকচার লুক সো হ্যাপি। এই বাক্যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো সাধারণত তুমি দেখবে যে ওকে পিকচার লুক সো হ্যাপি, না এটা তো ভুল আছে, এখানে তো একটা এস হবার কথা। কিন্তু তুমি যে জিনিসটি ভুলে যাচ্ছ তা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট পিকচার নয়, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য সোলজার্স। সুতরাং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের প্রথম যে কাজ সেই কাজটি হচ্ছে তোমার বাক্যে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টকে খুঁজে নেওয়া। এবার তোমরা আমাকে বলো, কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে এই বাক্যের সাবজেক্ট কি দ্য সোলজার্স নাকি দ্য পিকচার, এবং কে সাবজেক্ট এবং কেন সাবজেক্ট এটা আমাদেরকে একটু জানিয়ে দাও। সাবজেক্ট হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে, অর্থাৎ বাক্যে সাবজেক্ট কে, ভদ্রলোক কে। বাক্যে সাবজেক্ট হচ্ছে সেই ভদ্রলোক, সেই ব্যক্তি যিনি কোনো একটি কাজ করছেন, বা যদি প্যাসিভ ভয়েসে বলি যার সম্বন্ধে এই বাক্যটি হচ্ছে, রাইট। এই বাক্যটিতে লক্ষ্য করো, দ্য সোলজার্স ইন দ্য পিকচার লুক সো হ্যাপি। দেখো পিকচারটি কিন্তু হ্যাপি না, এখানটাতে সোলজারগুলো হ্যাপি। সুতরাং এটি হচ্ছে তোমার বাক্যের সাবজেক্ট। যেহেতু এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, প্লুরাল নাম্বার, তাই আমরা এখানটাতে এস বাই এস যুক্ত করিনি, এখানটাতে লুক দিয়েছি। এইবার তোমরা যারা আছো তারা সেকেন্ড বাক্যটি ঠিক হয়েছে কিনা এটা আমাদেরকে একটু জানাও, এবং এই বাক্যের সাবজেক্টকে এইটা আমাকে একটু জানাও। আমাকে কমেন্টে লিখে জানাও যে এই বাক্যে সাবজেক্টটি কে এবং তার অনুসারে আমাদের ভার্বটি ঠিক আছে কিনা। যে নতুন বন্ধুরা জয়েন করছো, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। তোমাদেরকে একটু অনুরোধ করছি যে তোমরা কে কে কোন কলেজ থেকে এসেছো এটি আমাদেরকে একটু জানাও। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে ঢাকার বাইরের থেকে আমরা অনেক রেসপন্স পাচ্ছি, আমরা ব্যাপারটাতে খুবই আনন্দিত। আমরা চাই সারা দেশের মানুষ এই স্কুলটিতে জয়েন করুক। 10 মিনিট স্কুল হবে বাংলাদেশের সবচেয়ে বড় স্কুল, যেখানটাতে সারা দেশের মানুষ জয়েন করতে পারে। সুতরাং কে কে কোন কলেজ থেকে এসেছো তা আমাদেরকে জানিয়ে দাও। আর ঢাকার ভিতরে এবং বাইরে সকল বন্ধুদের জন্য আমার পক্ষ থেকে থাকছে হাই ফাইভ। আচ্ছা, এবার আমি এটার সমাধানে চলে আসি। আ গার্ডেন ফুল অফ রোজেস
ইজ আ ট্রিট ফর দি আই। আবারও কিন্তু প্রশ্নকর্তা তোমাকে বোকা বানানোর চেষ্টা করছে। সে রোজেসের পরে ইজ কথাটা দিয়ে তোমাকে একটু কনফিউজ করবার চেষ্টা করছে। তুমি চিন্তা করবে, আল্লাহ, রোজেসের পরে কি ইজ হয় না আর হয়? রোজেস তো আর হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে রোজেস শব্দটি এই বাক্যে সাবজেক্টই না, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এ গার্ডেন। তোমাকে কিন্তু বলছে না গোলাপগুলি ট্রিট ফর দি আই, বলছে আ গার্ডেন ফুল অফ রোজেস ইজ আ ট্রিট ফর দি আই। অর্থাৎ সুতরাং এই যে আ গার্ডেন, এটি তোমার সাবজেক্ট, এবং সেই কারণটাতে যেহেতু এটি সিঙ্গুলার, তাই এখানটাতে আমরা ইজ ব্যবহার করছি। আশা করি সব বন্ধুরাই বুঝতে পেরেছো। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে কিন্তু ভুলবে না। আমি দরকার হলে লাইভ ক্লাসের চলাকালীন সময় বা লাইভ ক্লাসের পরে প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করব। দেখতে পাচ্ছি অনেক বন্ধুই এসে জয়েন করেছে আমাদেরকে, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবার আসো আমরা একেবারে ভিতরে ঢুকবার আগে একটু বুঝে নেই যে কোন ভার্বগুলি আসলে পরিবর্তন হয়। লক্ষ্য করো, আমরা দুটো টার্ম সবসময় শিখে যাচ্ছি, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। তোমাদের সবার কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যটিতে প্রিন্সিপাল ভার্ব কোনটি আর অক্সিলিয়ারি ভার্ব কোনটি? আমরা প্রিন্সিপাল ভার্বকে অনেক সময় মেইন ভার্ব নামে চিনি, আর অক্সিলিয়ারি ভার্বকে আমরা অনেক সময় সাপোর্টিং বা হেল্পিং ভার্ব হিসেবে চিনি। আসলে কথা দুটো ঠিকই আছে। তোমরা এই বাক্যটিতে কোনটি প্রিন্সিপাল ভার্ব আর কোনটা অক্সিলিয়ারি ভার্ব এটা আমাদেরকে একটু জানাও। লক্ষ্য করো, এই বাক্যটিতে এই যে ড্রাইভিং, এটি হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, এবং এই যে অ্যাম, এটি হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব। পার্থক্যটি বলে দিই। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেই বাক্যে যেই কাজটি আসলে করা হচ্ছে। এই বাক্যে কি বলা হচ্ছে? আমি একটি গাড়ি চালাচ্ছি, তাই তো, আমি আমার নতুন গাড়িটি চালাচ্ছি। এই যে চালাচ্ছি, চালানোটা যদি কাজ হয়, ড্রাইভিংটি হবে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এই বাক্যটিকে সঠিক করবার জন্য, মিনিংফুল করবার জন্য এই যে অ্যাম কথাটি ব্যবহার হয়। বিভিন্ন টেন্সে বিভিন্ন ধরনের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। অনেক সময় অক্সিলিয়ারি ভার্ব ছাড়াও কিন্তু বাক্য হতে পারে। তোমাদেরকে আমি ছোট্ট একটা টাস্ক দেই, তোমরা অক্সিলিয়ারি ভার্ব ছাড়া এক একটা সেন্টেন্স সবাই কমেন্ট বক্সে জানিয়ে দাও। অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার না করে বাক্য লিখে আমাদেরকে দেখিয়ে দাও যে অক্সিলিয়ারি ভার্ব ছাড়াও বাক্য হতে পারে। তোমাদেরকে জানাতে বলছি অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বাক্য হয়, এরকম দেখিয়ে দাও। হ্যাঁ, সোহান খান বলেছে আই হ্যাভ আ কাউ। অবশ্যই ঠিক হয়েছে, এখানটাতে থাকাটা নিজেই একটি ভার্ব, এটি প্রিন্সিপাল ভার্ব। আই হ্যাভ আ কাউ, আই ইট রাইস, এই ধরনের। আই অ্যাম আ বয়, হ্যাঁ ফারিয়াল বাঁধন তোমারটাও ঠিক হয়েছে। আই ওয়ান্ট টু গো হোম, এটাও ঠিক আছে। আই গো, আই রাইট আ লেটার, সবার উত্তরই ঠিক হয়েছে। এখন কথা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে সাবজেক্টের কারণে কারা বদলে যায়? প্রিন্সিপাল ভার্ব বদলে যায় না অক্সিলিয়ারি ভার্ব বদলে যায়? এখানটাতে মূল কথা হচ্ছে সাধারণত, খুব সাধারণত অক্সিলিয়ারি ভার্বই বেশি পরিবর্তন হয়। প্রিন্সিপাল ভার্ব সাধারণত পরিবর্তন হয় কোন ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডেফিনিটের বাক্যগুলি একটু খেয়াল করো। এটা খুবই সাধারণ একটা রুল, আমরা সবাই জানি যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কিন্তু এই যে এই ভার্বটি থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, সেটি পরিবর্তন হয়ে যায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কিভাবে? হি ওয়ান্টস টু বড়ো মানি। অর্থাৎ এখানটাতে যে এস বাই এস যুক্ত হলো, এখানে যদি হি না হয়ে আই হতো তাহলে কিন্তু এই এসটি হতো না। অর্থাৎ দেখতে পাচ্ছ প্রিন্সিপাল ভার্বের কারণটাতে অক্সিলিয়ারি ভার্ব পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল ভার্বের ফলে আমার এই সাবজেক্টটি পরিবর্তনের কারণে আমার এই প্রিন্সিপাল ভার্বটি পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং দেখতে পাচ্ছ যে প্রিন্সিপাল ভার্ব কিভাবে করে পরিবর্তন হয়ে যেতে পারে সাবজেক্টের প্রভাবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে অক্সিলিয়ারি ভার্ব পরিবর্তন হয়ে যায়, এটি কেন হয়? এই ঘটনাটি ঘটে সাবজেক্টের পার্সন এবং নাম্বারের উপর ভিত্তি করে।
তোমরা অনেকেই ছোটবেলাতেই পার্সন এবং নাম্বার পড়ে এসেছো, তবুও আমরা অল্প একটু রিক্যাপ করি। যে বন্ধুরা ইতোমধ্যে জানো তারা আমাদেরকে পড়াতে সাহায্য করো। তারা আমাদেরকে জানাও যে পার্সনে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনে কি কি অক্সিলারি ভার্ব ব্যবহার হয়ে থাকে। আমরা ততক্ষণে এই জিনিসগুলো একটু সমাধান করতে থাকি। লক্ষ্য করো, পার্সন এবং নাম্বারের ক্ষেত্রে আমরা তিনটি পার্সন সাধারণত শিখে এসেছি। একটি হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এর মধ্যে আবার সিঙ্গুলার নাম্বার আছে, প্লুরাল নাম্বার আছে। এগুলি সাধারণত কারা? আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রহিম, করিম, রাম, শাম সবাই কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। প্লুরাল নাম্বারের মধ্যে উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে ইউ। দেখো ইউ কিন্তু দুই জায়গায় আছে, অর্থাৎ তুমি ইংরেজিও ইউ, তোমরা ইংরেজিও ইউ, এবং প্লুরাল হচ্ছে দে, স্টুডেন্টস বা যত ধরনের প্লুরাল থার্ড পার্সন থাকতে পারে। অর্থাৎ বটম লাইনটি কি? এখন আমরা দেখব কমন অক্সিলারি ভার্ব কি এই সকল সাবজেক্টের জন্য বা এই সকল নাম্বার এবং পার্সনের জন্য সাধারণত কি কি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। এখানে যে লিস্টটি আছে, লিস্টটি খুব ভালো মতো খেয়াল করো। এই লিস্ট অনুযায়ী সাধারণত অক্সিলারি ভার্বগুলি ব্যবহার করা হয়ে থাকে। লক্ষ্য করো, এম, ওয়াজ, হ্যাভ, এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তোমাদের জন্য একটি প্রশ্ন আছে, প্রশ্নটি একটু টেকনিক্যাল, একটু খেয়াল করবে। তোমাদের জন্য প্রশ্নটি হচ্ছে, এই এম, ওয়াজ, আর, ওয়্যার এর প্রত্যেকটি বা ইজ এর প্রত্যেকটি একটি ইংরেজি শব্দের বিভিন্ন রূপ। তোমরা কি বলতে পারবে এম কোন শব্দটির রূপ? এম, ওয়াজ, আর, ওয়্যার, ইজ বা এই শব্দগুলো কোন ইংরেজি শব্দের বিভিন্ন রূপ? এই জিনিসটি আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। সোহান খান লিখেছে বি। হ্যাঁ, সোহান খানের উত্তরটি সঠিক হয়েছে। সঠিক উত্তর হচ্ছে বি। লক্ষ্য করো, এই যে বি ভার্বটি, বি ভার্বের বিভিন্ন ফর্মে এই রূপটি এক একটি রূপ হয়ে থাকে। অর্থাৎ বি ভার্বটি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে গেলে এম হয়ে যাবে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে পাস্ট টেন্সে হয়ে গেলে ওয়াজ হয়ে যাবে। এভাবে করেও পরিবর্তন হতে থাকবে। আরেকটি জিনিস দেখতে পাচ্ছ, ওই হ্যাভ আছে কোথাও কোথাও, দেখতে পাচ্ছ হ্যাভ কিন্তু কোথাও কোথাও ব্যবহৃত হয়ে থাকে অক্সিলারি ভার্ব হিসেবে। যেমন আই হ্যাভ ডান ইট। লক্ষ্য করো, আমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাভ লিখেছি, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাভ লিখেছি, এখানে হ্যাভ, এখানে হ্যাভ, এখানে হ্যাভ। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ আছে। শুধুমাত্র যদি বলি রামিম হ্যাজ ডান ইট, যেহেতু রামিম একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানটাতে হ্যাজ ব্যবহার করব। এটা খুবই বেসিক একটা আলোচনা, আমি আশা করব এই লিস্টটা আমাদের সবারই জানা আছে। এইবার আসল যুদ্ধে প্রবেশ করছি, যেই সকল জায়গায় আমাদেরকে প্রশ্নকর্তারা বোকা বানানোর চেষ্টা করেন সেই জায়গাগুলোতে। প্রথম জিনিস, যদি দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা কানেক্টেড থাকে, অ্যান্ড শব্দটি দ্বারা কানেক্টেড থাকে, সেক্ষেত্রে কি নিয়ম ব্যবহৃত হবে? একটি উদাহরণ দেখো, আয়মান অ্যান্ড আই আর গোয়িং টু দি কনসার্ট। এইখানটাতে যেটা লক্ষ্য করতে পারছো, আই এর পরে কিন্তু তুমি সারা জীবন শিখে এসেছো যে অ্যাম ব্যবহৃত হয়, কিন্তু যেহেতু অ্যান্ড দ্বারা দুটো কানেক্ট করা আছে সেক্ষেত্রে কিন্তু অ্যাম হবে না, আর হবে। কারণ আয়মান আর আমি মিলে কিন্তু আর একজন নেই, দুইজন হয়ে গিয়েছে। দুইজন হয়ে গেলে কি হয়? প্লুরাল হয়ে যায়। অর্থাৎ প্লুরাল হয়ে যাওয়ার কারণে এখানটাতে আর ব্যবহৃত হচ্ছে। একজন জিজ্ঞেস করেছো, ইজ হ্যাজ দ্য পাস্ট পার্টিসিপল অফ হ্যাভ? না, হ্যাজ পাস্ট পার্টিসিপল হ্যাভ না। হ্যাভ এর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ব্যবহার করবার জন্য যে রূপটি রয়েছে সেটি হচ্ছে হ্যাজ। হ্যাভ কথাটির পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে গেলে তোমাকে হ্যাড ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে যে জিনিসটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে অ্যান্ড দ্বারা যদি কানেক্ট করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আর। তোমাদেরকে ছোট্ট একটি এক্সারসাইজ দিব এই পর্যায়ে এসে, সেটি হচ্ছে দুটো বাক্য সমাধান করতে দিব। এক হচ্ছে সাকিব অ্যান্ড তামিম ড্যাশ প্লেইং ভেরি ওয়েল। এটার উত্তর কি হবে আমাদেরকে জানাও। আরেকটা হচ্ছে
প্লেয়িং অ্যান্ড রিডিং ড্যাশ মাই হবিজ। এই দুটোর উত্তর আমাদেরকে একটু জানাও। হ্যাঁ, সবাই লিখছো যে আর হবে। মারুফ আলম পলাশ লিখেছো ইজ হবে। ভাই এখানটাতে ইজ হবে না, তার কারণ হচ্ছে তামিম কিন্তু একা খেলছে না, তামিম সাকিবকে সঙ্গে নিয়ে খেলছে। যদি দুজন একসঙ্গে খেলে তাহলে কিন্তু এখানটাতে আর হবে। আর এখানটাতেও প্লেয়িং এবং রিডিং দুটোই কিন্তু আমার হবি, দুটো আমার হবিজ, তাই এখানটাতেও আর হবে। আশা করি এই অংশটুকু তুমি বুঝতে পেরেছো। এই জায়গাটিতে একটি এক্সেপশন রয়েছে, এক্সেপশনটা খেয়াল করো, কারণ বেশিরভাগ সময় মূল নিয়মে প্রশ্ন না করে এক্সেপশন থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে। এক্সেপশনটা হচ্ছে যদি দুটো নাউন মিলে একটা কাজ বা একটা বস্তুকে বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু আর প্লুরাল ভার্বটি হবে না, সিঙ্গুলার ভার্ব হবে। উদাহরণ কি? ব্রেড অ্যান্ড জ্যাম ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। কেন? তুমি কি নাস্তায় কখনো শুধু ব্রেড খাও বা শুধু জ্যাম খাও? না, শুধু ব্রেড বা শুধু জ্যাম কিন্তু কখনো দুটো আলাদা নাস্তা নয়, বরং এটা আসলে একটা নাস্তা। যেহেতু এই দুটো মিলে একটা নাস্তা হয়, তাই ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট দুটো একসাথে কাউন্ট হবে। তো লক্ষ্য করবে যে দুটো নাউন যেটা আছে এই দুটো মিলে একটা বস্তু বুঝায় কিনা। যদি একটা বস্তু বুঝায় সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গুলার ভার্ব তুমি ব্যবহার করবে। আরেকটি এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ব্রেকিং অ্যান্ড এন্টারিং ইজ আ সিরিয়াস ক্রাইম। এই বাক্যটিতে লক্ষ্য করো, ব্রেকিং অ্যান্ড এন্টারিং কথাটার মানে হচ্ছে কারো ঘরে ভেঙে ঢুকে পড়া। এখন শুধু ভাঙা কিন্তু ক্রাইম না, বা শুধু এন্টারিং, তুমি যদি একটা বাসায় শুধুমাত্র ঢুকে পড়ো সেটা কিন্তু ক্রাইম না। কিন্তু যদি তুমি কোনো বাসায় ভেঙে ঢুকে পড়ো, দুটো মিলে একটা ক্রাইম হয়, তাই এখানটাতে আমরা ইজ ব্যবহার করেছি। অর্থাৎ এই এক্সেপশনটা নিয়ে খুবই সতর্ক থাকবে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হবার সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু ইতোমধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শেষ করেছি, সেটি হচ্ছে অ্যান্ডের ব্যবহার। তোমরা যারা তোমার বন্ধুদের সঙ্গে এখনো জিনিসটি শেয়ার করোনি তাদেরকে অনুরোধ করছি তোমার হোম পেজে জিনিসটি শেয়ার করো, আর কমেন্টে তোমার বন্ধুদেরকে ট্যাগ করো। আর শুধু বন্ধু না, তোমার স্কুল কলেজের যে বন্ধুরা রয়েছে, তোমার যে ছোট ভাইরা রয়েছে, ছোট ভাই বোনদেরকেও অ্যাড করো। কারণ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন হয়, কারণ এখানটাতে আমাদের সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে এই চ্যাপ্টারটিতে। এইবার আমরা আরও কিছু কানেক্টিং ওয়ার্ডস দেখব, যে ওয়ার্ডগুলি দ্বারা দুটো নাউনকে কানেক্ট করা হয়ে থাকে। সেগুলি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, বিসাইড, অ্যাকম্পেনিড বাই। এই জিনিসগুলো সাধারণত বাক্যগুলোকে কানেক্ট করে থাকে। যেমন এই বাক্যটি খেয়াল করো, হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স হ্যাজ অ্যাটেন্ডেড দ্য মিটিং। লক্ষ্য করো, এখানটাতে যেহেতু পার্টনার্স আছে, তুমি খুব সহজে চিন্তা করবে যেহেতু পার্টনার্স প্লুরাল, তাই আমার এখানটাতে বোধ হয় হ্যাভ দিতে হবে। কিন্তু এখানটাতে যে জিনিসটি ভুললে চলবে না তা হচ্ছে তোমার সাবজেক্ট কিন্তু আসলে হি। এই চারটি জিনিসের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, বিসাইড আর অ্যাকম্পানিড, যে সূত্রটি মনে রাখতে হবে তা হচ্ছে ইগনোর বা অ্যাভয়েড করে যাও। অর্থাৎ এই শব্দগুলোকে তুমি কোনো পাত্তা দিবা না, অর্থাৎ এদেরকে কোনো মূল্য দিবা না। এই বাক্যটুকু না থাকলে অ্যালং উইথের সাথে যে যতটুকু অংশ রয়েছে নাউনের সেটুকুকে তুমি ইগনোর করবে এবং এই সাবজেক্ট অনুযায়ী তুমি ভার্ব ব্যবহার করবে। এই হ্যাজটি আমরা ব্যবহার করেছি হি অনুযায়ী। আবারও বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, বিসাইড আর অ্যাকম্প্যানিড বাই, এটার সঙ্গে সাবজেক্টের যে অংশটুকু থাকবে অর্থাৎ অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স, এটুকু অনুযায়ী এই ভার্বে কোনো পরিবর্তন হবে না, এটাকে ইগনোর করবে। সুতরাং প্রথমে যেই সাবজেক্টটি মূল সাবজেক্ট ছিল এটি অনুযায়ী তোমার মূল ভার্বটি হবে। অন্য এক্সাম্পলগুলিও একটু খেয়াল করি। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় প্লিজ তোমরা একটু আমাদের সঙ্গে শেয়ার করবে, যাতে আমরা আরও বেশি বেশি প্রশ্ন পাই এবং আমাদের সবার জন্য জিনিসটা আরও বেশি স্পষ্ট হয়। সেকেন্ড উদাহরণটি দেখো, আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস অ্যাম গোয়িং। এটা কিন্তু সবচেয়ে অড শোনায়। তোমার কাছে মনে হবে ফ্রেন্ডসের পরে অ্যাম হচ্ছে কেন, এটা কি অদ্ভুত। অ্যাম তো হয় আই এর পরে,
কিন্তু যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস এই কথাটুকু আমাদেরকে ভার্ব বসানোর ক্ষেত্রে ইগনোর করতে হবে, ওকে কোনো পাত্তা দিলে চলবে না, আমাকে আই এর অনুযায়ী ভার্বটি বসাতে হবে। আই অ্যাম গোয়িং টু দ্য কনসার্ট, আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস অ্যাম গোয়িং টু দি কনসার্ট। যেহেতু নিয়মটি পড়াচ্ছি, নিয়মের কারণটিও বলে দিই কেন হচ্ছে। যদি আমরা বলি আমি যাচ্ছি এবং আমি আমার সঙ্গে এরা যাচ্ছে, অর্থাৎ আমার যাওয়াটাই এখানটাতে মুখ্য, এরা আমার পাশাপাশি যাচ্ছে, এদের যাওয়াটা এই বাক্যে মুখ্য না। একইভাবে দ্য পিএম অ্যাকম্পেনিড বাই মানে হচ্ছে কারো সান্নিধ্যে থাকা বা কারো সঙ্গে থাকা। এইরকম জায়গায়ও দ্য পিএম অ্যাকম্পেনিড বাই দ্য মিনিস্টার্স ইজ হ্যাভিং লাঞ্চ, অর্থাৎ পিএম কিন্তু একা লাঞ্চ করছে না, ওদেরকে সঙ্গে নিয়ে লাঞ্চ করছে, তবুও পিএম এর লাঞ্চ করাটাই এখানটাতে মুখ্য। একইভাবে ফাবলিহা বিসাইড হার ফ্রেন্ডস, পাশাপাশি ওর বন্ধুরাও আছে, বাট বন্ধুরা এখানটাতে গুরুত্বপূর্ণ না, ওদেরকে ইগনোর করতে হবে। সুতরাং ওয়াজ প্রেজেন্ট ইন দ্য সেশন। আমরা কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখানটাতে শেষ করলাম, অর্থাৎ কোন কোন জিনিসগুলিকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এরপরে যে জিনিসটি আসবে সেটি হচ্ছে ইদার অর এবং নিদার নর। তোমরা যারা যারা ইদার অর এবং নিদার নরের ব্যবহার ইতোমধ্যে জানো, তারা আমাকে একটা সলিউশন করে দেখাও। আমি উত্তরটি এবার পড়ানোর আগেই তোমাদেরকে এক্সারসাইজ দিয়ে দিই, দেখি তোমরা আগে কতটুকু পারো। ইদার রামিম or his friends dash done this, এইটির সমাধান তোমরা আমাকে করে দেখাও। আর দেখাবে neither the students nor the teacher dash the glass. ওকে, ব্রোকেন দিয়ে দিই। আচ্ছা, সুতরাং এই দুটো বাক্যের সমাধান আমাকে করে দেখাও, অর্থাৎ এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি কি হবে। ইদার রামিম অর হিজ ফ্রেন্ডস ড্যাশ ডান দিস, নিদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার ড্যাশ ব্রোকেন দ্য গ্লাস। এই প্রশ্ন দুটির উত্তর আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি। একজন বলছে ইদার রামিম অর হিজ ফ্রেন্ডস হ্যাজ ডান দিস, প্রথমটা দিয়ে উত্তর অনেকেই দিচ্ছে, ওয়ান হবে হ্যাভ, সেকেন্ড হবে হ্যাজ। হ্যাঁ, প্লিজ তোমরা উত্তরের সঙ্গে সঙ্গে নাম্বারটি দিয়ে দিও, যে কোন নাম্বারের উত্তরটি দিচ্ছ, না হলে কিন্তু আমাদের জন্য বুঝতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, অনেকেরই উত্তর ঠিক হয়েছে, অনেকের উত্তর কিন্তু ভুল হচ্ছে। এবার আগে সমাধানটি বলি এবং তারপরে বলি কেন। ইদার রামিম অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান দিস হবে, নিদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার, এখানটাতে হবে হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। যাদের উত্তর সঠিক হয়েছে তাদেরকে অভিনন্দন। এবার বাকিদেরকে উত্তরটি মিলিয়ে দিই, উত্তরটি এরকম কেন হলো। উত্তরের এরকম হওয়ার কারণ হচ্ছে ইদার অর নিদার নরের পুরো ব্যাপারটা হচ্ছে কাছে থাকার গল্প। কাছে থাকার গল্প মানে কি, অর্থাৎ এই যে ভার্বটা আছে কিল্ড, এই ভার্বের সবচেয়ে কাছে যেই সাবজেক্টটা থাকবে সেই অনুসারে ভার্বটি হবে। অর্থাৎ ইদার মার্ফি অর হিজ ফ্রেন্ডস, কাছাকাছি কে আছে, মার্ফি কাছে না ফ্রেন্ডস কাছে? দেখো ফ্রেন্ডস কিন্তু একদম ওর পাশে দাঁড়িয়ে আছে, মার্ফি কিন্তু আর একটু দূরে আছে। যে কাছে থাকবে তার অনুযায়ী ভার্বটা হবে। ইদার মার্ফি অর হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস যেহেতু এখানটাতে প্লুরাল তাই আমরা হ্যাভ দিয়েছি। যদি আমরা এটি উল্টে দিতাম, যদিও উল্টে দেওয়াটা গ্রামাটিক্যালি ঠিক হতো না, তবুও ফর এক্সাম্পল যদি বলি ইদার দ্য বয়েজ অর মার্ফি, সেক্ষেত্রে কিন্তু হ্যাজ কিল্ড হতো, কারণ তখন মার্ফি কিন্তু ভার্বের কাছাকাছি চলে গিয়েছে। সুতরাং যেই সাবজেক্টটি ভার্বের কাছাকাছি থাকবে তার অনুযায়ী ভার্বটি হবে। সেকেন্ডটা খেয়াল করো, নিদার নরের ক্ষেত্রেও একই উত্তর, একই সমাধান। নিদার আই নর মাই সিস্টার হ্যাজ হবে।
দেখো আই এর সঙ্গে কিন্তু হ্যাভ হয়, মাই সিস্টারের সঙ্গে হওয়ার কথা হ্যাজ, কিন্তু যেহেতু মাই সিস্টার এই ভার্বটির কাছাকাছি রয়েছে, আমরা এই সিস্টার অনুযায়ী ভার্বটি বসাবো। যদি আমি উল্টে দিতাম যে নিদার মাই সিস্টার নর আই, সেক্ষেত্রে কিন্তু হ্যাভ হতো। তোমাদেরকে আমি যদিও পরবর্তীতে প্রোনাউন আরেকটি ক্লাসে পড়াবো, তবু একটা কথা আগের থেকে বলে রাখি, কমন একটা মিস্টেক হচ্ছে আমরা এখানে আই ব্যবহার না করে মি ব্যবহার করি, এটি কিন্তু ভুল। আমরা খুব কমন এই মিস্টেকটা করে থাকি, মি অর মাই ফ্রেন্ডস, মি অ্যান্ড মাই ফ্যামিলি, এই উত্তরটি কিন্তু ভুল। মি মানে হচ্ছে আমাকে, আর আই মানে হচ্ছে আমি। সুতরাং আমি যত জায়গায় ব্যবহার হবে সেখানে কিন্তু মি ব্যবহার করা যাবে না, আই ব্যবহার করতে হবে। কারা কারা ইদার অর এবং নিদার নরের সমাধানটি ইতোমধ্যে বুঝতে পেরেছো, এবং যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কাইন্ডলি জানাও। আমাদের হাতে এখনো অনেক টপিক আছে, তোমরা প্লিজ তোমার ফ্রেন্ডদেরকে এখনো শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে কমেন্টে ট্যাগ করো। আমরা আস্তে আস্তে আরো জটিল টপিকের দিকে যাব। ছোট্ট একটা স্পয়লার দিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে আমরা কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল নাউন পড়তে যাচ্ছি। এটা আমাদের অনেক ছাত্রের জন্য একটা দুঃস্বপ্ন, কোনটা কাউন্টেবল কোনটা নন কাউন্টেবল, কিভাবে ব্যবহার করতে হবে, এ সংক্রান্ত কিন্তু অনেক ভুল হয়। সুতরাং যাদের এই বিষয়ে দুর্বলতা আছে নিজেরাও দেখো, বন্ধুদেরকেও দেখতে সাহায্য করো। এবার চলে এসেছি কালেকটিভ নাউন নিয়ে। কালেকটিভ নাউন জিনিসটা কি? যখন ফ্যামিলি, জুরি, এই জাতীয় নাউনগুলো একটি নাউনের মধ্যেই অনেকগুলো মানুষ বা অনেকগুলো ব্যক্তির একটা সংগঠনকে বোঝায় বা তাদেরকে একসঙ্গে আসাকে বোঝায়। এই ক্ষেত্রে কালেকটিভ নাউন যদি থাকে, অল অফ মাই ফ্যামিলি হ্যাজ অ্যারাইভডও সঠিক হবে, হ্যাভ অ্যারাইভডও সঠিক হবে। মোস্ট অফ দ্য জুরি ইজ হিয়ারও সঠিক হবে, আর হিয়ারও সঠিক হবে। এখানটাতে তোমরা জিজ্ঞেস করতে পারো এটার ভিত্তিটা কি, এরকম কেন হচ্ছে? আসলে এই দুটো বাক্য দুটো জিনিস মিন করে। যদি তুমি পুরো জুরির একটি অংশকে একটি অংশ হিসেবে যদি চিন্তা করো তাহলে ইজ হবে, আর যদি জুরির কয়েকজন ব্যক্তির কথা চিন্তা করো, এরকম 4 জন ব্যক্তি আসছে, সেক্ষেত্রে আর হবে। আসলে বাক্যে এটার কোনো ইম্প্যাক্ট থাকে না, তবুও এটা এরকম আলাদা আলাদাভাবে হয়। এখানটাতে ইজ হয়, এখানটাতে আর হয়। গ্রামাটিক্যালি যদি কালেকটিভ নাউন থাকে, যদি তুমি ইজ বা আর দাও, কোনোটাই তোমাকে ভুল দেয়া যাবে না। আচ্ছা, আরিয়া পৃথা জিজ্ঞেস করেছে আমাকে হলে মি বিফোর ইউ এর মানে কি আমাকে তোমার আগে? আমার তাই মনে হয়, বা এটি প্রচলিত ইংরেজিতে হয়তো একটু ভুলভাবেই নামকরণ করা হয়েছে। যদি ডিরেক্টর এটি মিন করে থাকেন যে আই বিফোর ইউ বা আমি তোমার আগে, সেক্ষেত্রে আসলে এক্সপ্রেশনটি ঠিক হয়নি। বাট মি বিফোর ইউ কথাটি মানে হচ্ছে তোমার আগে আমাকে, সম্ভবত এরকম একটি সেন্স দাঁড়াচ্ছে। যদি কালেকটিভ নাউনের ব্যাপারটি সবাই বুঝে থাকো তাহলে আমরা আস্তে আস্তে মুভ করছি। এইবার চলে আসলো আমাদের সেই দুঃস্বপ্ন নন কাউন্টেবল নাউন। কারা কারা নন কাউন্টেবল নাউন চিনেন আমাদের এই কমেন্টে সবাই 3টি করে নন কাউন্টেবল নাউনের নাম লিখেন। নন কাউন্টেবল এরকম নাউন আমাদের সবাইকে 3টি করে নাম লিখেন, তাহলে আমরা বুঝতে পারবো। ফারিয়াল বাঁধন জিজ্ঞেস করেছে ভাইয়া নামটা বললে খুশি হতাম। আমার নাম সাকিব বিন রশিদ, আমি আপনাদের 10 মিনিট স্কুলের ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ইনস্ট্রাক্টর। আপনাদের সাথে প্রতি সপ্তাহে প্রায় 2 বার করে দেখা হয়, চেষ্টা করছি সাথে আরও বেশি দেখা হয়। একজন জিজ্ঞেস করেছে টিমের ক্ষেত্রেও একই নিয়ম হবে কিনা। হ্যাঁ, টিমও আরেকটি কালেকটিভ নাউন, টিমের ক্ষেত্রে একই জিনিস হবে। আমরা কিন্তু বাংলাদেশের খেলা যখন হয় তখন দেখি বাংলাদেশ নিড 100 রানস, এই জিনিসটি খুব ইম্পর্টেন্ট। আমি বলতে ভুলে যাচ্ছিলাম, থ্যাংক ইউ প্রশ্নটি করবার জন্য। বিডি নিড 100 রানস, এটা সবসময় হয়। তার কারণ হচ্ছে বাংলাদেশের সব প্লেয়ারকে আলাদা আলাদা করে চিন্তা করা হচ্ছে, এই 4-5জন প্লেয়ার মিলে 100 রান করবে, তাই এখানটাতে প্লুরাল ভার্ব হয়ে থাকে। অনেককে দেখতে পাচ্ছি সঠিক উত্তর দিতে শুরু করেছে। ওয়াটার, সুগার, রাইস, রাইস, মিল্ক, অয়েল, টাইম, রাইস, মানি, এই সবগুলোই তারা নন কাউন্ট নাউন হিসেবে বলতে চাচ্ছে। টাইমের ক্ষেত্রে একটু সমস্যা আছে, টাইম সব ক্ষেত্রে নন কাউন্ট নাউন না। বিশেষ করে টাইম নিজে যে নাউনটি রয়েছে সেটি আসলে নন কাউন্ট না। যেমন আমি যদি বলি
6 টাইমস, তাহলে কিন্তু আমি গুনতে পারছি। হ্যাঁ, সো টাইম অনেক সময় নন কাউন্ট নাউন না। যা হোক, আমি নন কাউন্ট নাউনের ক্ষেত্রে যেটি বলতে চাচ্ছিলাম, নন কাউন্ট নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হয়। সবসময় নন কাউন্ট নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব আপনি ব্যবহার করবেন। এইবার নন কাউন্ট নাউন কারা সেটা একটু চিনে নিব, এটা একটু খেয়াল করবেন, কারণ এটা আমাদের অনেকেরই ভুল হয়। প্রথম যেটা কমন সেন্স, যেটা অনেকেই বলেছেন, সেটি হচ্ছে যত লিকুইড জিনিস আছে, তরল, মিল্ক, অয়েল, ওয়াটার, হানি, আবার যত গুঁড়া জিনিস আছে অর্থাৎ আটা, চিনি, চাল, মশলা, এই সব কিছুই কিন্তু নন কাউন্ট নাউন, কারণ কমন সেন্সে আমরা ওদেরকে গুনতে পারি না। এই জিনিসগুলোতে আমাদের সাধারণত ভুল কম হয়। এইবার দেখি কোন জিনিসগুলোতে আমাদের ভুল বেশি হয়, আমরা সাধারণত ভুল করি। প্রথম জিনিস, মানি। আমরা মানিজ ব্যবহার করতে পারবো না। এইটি নন কাউন্ট নাউন। যদিও আপনি টাকা গুনতে পারেন, তবুও কিন্তু মানি একটি নন কাউন্ট নাউন, কারণ টাকা হচ্ছে অফুরন্ত। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখানটাতে একটা মজার এক্সেপশন আছে, এটা একটু খেয়াল করবেন। ধরেন মানির জায়গায় কিন্তু এস হয় না। হ্যাঁ, টাকার ক্ষেত্রেও কিন্তু এস হয় না, কিন্তু ডলার্স হয়। এটা খুবই অদ্ভুত একটা নিয়ম, কিন্তু এই নিয়মটা আপনারা সবাই মনে রাখবেন। দেখতে পাচ্ছেন যে টাকার সঙ্গে এস না হলেও ডলারের সাথে কিন্তু এস সবসময় হয়। এখন কেন হয় এর উত্তর প্রকৃত অর্থে আমার কাছে নেই, এটি শুধুমাত্র একটি বিশেষ নিয়ম হিসাবে মনে রাখতে হবে। এটি যারা শব্দগুলি তৈরি করেছেন তারা এভাবে করে জিনিসটি তৈরি করেছেন। আবার লক্ষ্য করবেন, টাকা ছাড়া যদি আপনি রুপিজ বলেন, রুপিজও কিন্তু আমরা হতে দেখি। হ্যাঁ, অর্থাৎ টাকা ছাড়া অন্যান্য যে কারেন্সিগুলি রয়েছে এখানটাতে, ইউরোজ, সেটাও কিন্তু হয়ে থাকে। আরেকটা জিনিস যেটা আমরা সাধারণত খেয়াল করি না, সোপ। সোপ একটি নন কাউন্ট নাউন, অর্থাৎ আপনি যদি বলেন সোপস, বা এটা কিন্তু ভুল হবে। দুটি সাবান থাকলে কখনোই 2 সোপস বলতে পারবেন না, বলতে হবে 2 বার্স অফ সোপ। একজন বলছেন 2 পিস অফ ব্রেড অর 2 পিসেস অফ ব্রেড, এই ক্ষেত্রে হবে 2 পিসেস অফ ব্রেড, কারণ হচ্ছে ব্রেডও একটি নন কাউন্ট নাউন। থ্যাংক ইউ সো মাচ, আমি এটা লিখতে প্রায় ভুলে যাচ্ছিলাম যে ব্রেড নন কাউন্ট নাউন। ব্রেড এটিও কিন্তু একটা নন কাউন্ট নাউন, এটাকে পিস দিয়ে বা লাম্প অফ ব্রেড দিয়ে বোঝানো হয়ে থাকে। সো সোপও কিন্তু একটি নন কাউন্ট নাউন। মাংস, পিস অফ মিট যদি বলেন তাহলে হবে, কিন্তু মিটস যদি বলেন সেক্ষেত্রে হবে না। একজন বলছেন যে 2 বার্স অফ সোপ, হ্যাঁ একদম সঠিক, মৃত্তিকা সঠিক বলেছো তুমি, 2 বার্স অফ সোপ হবে। মিটের ক্ষেত্রে 1 কিলোগ্রাম, 2 কিলোগ্রামস অফ মিট হবে। ফুড, আপনি যদি বলেন পিৎজাস তাহলে কিন্তু হবে, যদি বলেন বার্গার্স তাও কিন্তু ঠিক হবে, কিন্তু যদি বলেন ফুডস তাহলে কিন্তু ভুল হবে। অর্থাৎ এই জিনিসটি কিন্তু ফুডের কোনো প্লুরাল হয় না, এটিও নন কাউন্ট নাউন। আমরা তৈজসপত্র বা এরকম ক্রকারিজের নাম জানি ইউটেন্সিল, এইটার সঙ্গে এস যোগ করা যাবে না, এটিও নন কাউন্ট নাউন। ফার্নিচার, আপনি আপনার বাসায় চেয়ার, টেবিল, সোফা, যত ফার্নিচারই ঢোকান না কেন, আপনি সেটিকে কখনো এস যোগ করতে পারবেন না। দিনের শেষে সেটি ফার্নিচারই থেকে যাবে, কারণ সব কিছু মিলে পুরো সেটটাকে আসলে ফার্নিচার বোঝায়। এইবার একটা ইন্টারেস্টিং নিয়মের দিকে যাচ্ছি, তার আগে আরও যে সকল আনকমন নন কাউন্টেবল নাউন আছে সেগুলো একটু দেখে নেই। ফিজিক্স, সাবজেক্ট যে ফিজিক্সটা আছে সেটি, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এই যে সাবজেক্টগুলো, এগুলো নন কাউন্ট নাউন, এগুলি গোনা যাবে না। নিউজ, সংবাদ কখনো প্লুরাল হতে পারে না। হ্যাঁ, আপনি একটা সংবাদ শুনেন, 30টা সংবাদ শুনেন, সেটি নন কাউন্ট নাউনই থেকে যাবে। ইনফরমেশন, অনেকে ভুল করে এখানটাতে ইনফরমেশনস কথাটি লিখি, এটি কিন্তু ভুল হবে। একজন জিজ্ঞেস করছেন হোয়াট অ্যাবাউট ফিশ অ্যান্ড ফ্রুট, এগুলি অবশ্যই কাউন্ট নাউন, কারণ আপনি ফ্রুট কিন্তু আপনি গুনতে পারবেন, ফ্রুটকে কিন্তু আপনি খুব আরামেই গুনতে পারবেন, অর্থাৎ ফ্রুটস। হ্যাঁ, আমি ফল পছন্দ করি, আই লাইক ফ্রুটস। আবার নদীতে অনেক মাছ আছে, দে আর মেনি ফিশ ইন দ্য ওয়াটার, সো ফিশও গোনা যাবে, সুতরাং সেগুলো কাউন্ট নাউন। যেটি বলছিলাম, আরও আনইউজুয়াল কিছু নন কাউন্ট নাউন আছে, যেমন পলিটিক্স। পলিটিক্সের ক্ষেত্রে লাস্টে একটা এস থাকলেও এটি কিন্তু আসলে একটা নন কাউন্ট নাউন এবং এটি প্লুরাল নয়। অন্যদিকে হোমওয়ার্ক, আপনার টিচার আপনাকে যেই কয়টা হোমওয়ার্ক কি দিক না কেন,
সেটি কখনোই প্লুরাল হবে না, হোমওয়ার্কই থেকে যাবে। একজন জিজ্ঞেস করেছেন টেবলস হবে কি না। টেবলস অবশ্যই হবে, টেবলস চেয়ার সবই হবে, সব মিলে যদি ফার্নিচার লিখেন সেইটা আর হবে না। একজন জিজ্ঞেস করেছেন ড্রাগ হবে কিনা, অবশ্যই ড্রাগস হবে, প্লুরাল করা যাবে, অর্থাৎ ওটি কিন্তু কাউন্টেবল নাউন। আরেকটা জিনিস আছে অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিংও একটি নন কাউন্টেবল নাউন। আপনাদেরকে মধ্যেখানে একটু বলে রাখি, আমি এই সকল বেশিরভাগ উদাহরণ বা বেশিরভাগ নিয়ম কিন্তু আপনাদেরকে বেশ কিছু বই ফলো করতে আমি সাজেস্ট করতে পারি। ক্লিফস্টোফেল একটি বই, যেটি আমি আপনাদেরকে আগেই সাজেস্ট করেছি। এই বইয়ে কিন্তু এই সংক্রান্ত একটি বিস্তারিত লিস্ট দেওয়া আছে, আপনারা যদি দেখেন ওখানটাতে একটা বিস্তারিত লিস্ট পাবেন এবং সেখান থেকে আপনারা ব্যাপকভাবে উপকৃত হতে পারেন। এইবার একটা ছোট্ট নিয়ম দেখিয়ে নেই, সেটি হচ্ছে নন কাউন্টেবল নাউনগুলোকে আপনি যদি বিশেষ কোনো পাত্রে ভরে ফেলেন বা কোনো পরিমাপে ভরে ফেলেন, সেক্ষেত্রে সেটি কাউন্টেবল নাউন হয়ে যায়। যেমন মিল্ককে যদি আমরা কার্টন অফ মিল্ক বানিয়ে ফেলি, তাহলেই সেটি কাউন্টেবল নাউন হয়ে যাবে। আমরা 1 মিল্ক বা 2 মিল্ক জীবনও বলতে পারবো না, কিন্তু 3 কার্টনস অফ মিল্ক এটা কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো। অয়েলের ক্ষেত্রেও তাই, 3 অয়েল কোনোদিনও বলতে পারবো না, 3 বটলস অফ অয়েল তা কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো। একই জিনিস সোপের ক্ষেত্রে সত্য, সুগারের ক্ষেত্রে সত্য, হুইটের ক্ষেত্রে সত্য। এই যে কিলোগ্রাম অফ সুগার, এটিও কিন্তু আপনি চাইলেই বলতে পারেন। অর্থাৎ আমরা যদি কোনো পাত্র বা পরিমাপে ভরে ফেলি, তাহলে নন কাউন্ট নাউন কাউন্ট নাউনে পরিবর্তন হচ্ছে। এইবার কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল নাউনের সাথে ব্যাপারটা কি, আসলে সমস্যাটা কি, আমরা এতক্ষণ ধরে এই আলাপটা কেন করলাম, কি কি ধরনের পরিবর্তন হয়ে থাকে, সেই জিনিসটা একটু দেখে রাখি। নাসরুল বাড়ি সিয়াম মাত্র আমাদেরকে জানিয়েছেন যে তিনি প্রেজেন্ট স্যার জানিয়েছেন। হ্যাঁ, আমি আপনার অ্যাটেন্ডেন্সটি কালেক্ট করলাম। আপনার ফ্রেন্ডরা কিন্তু এখনও প্রেজেন্ট না, ফ্রেন্ডদের জন্য একটু শেয়ার করেন, আপনার ফ্রেন্ডদেরকে বলেন ক্লাসটা একটু জয়েন করতে। আচ্ছা, এবার দেখি কাউন্টেবল নাউন আর নন কাউন্টেবল নাউনের মধ্যে মূল পার্থক্যগুলি কি কি। কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল নাউন দুটোর আগেই সাম, দা, এনি এই 3টি ওয়ার্ডই হতে পারে। সাম রাইস যেমন হতে পারে, সাম টেবলসও হতে পারে, সাম স্পুনসও হতে পারে, সাম সুগারও হতে পারে। আচ্ছা, এরপরে যে বড় পার্থক্যটি সেটা হচ্ছে কাউন্টেবল নাউনে দেয়ার ইজ যেমন হয়, দেয়ার আরও হয়। নন কাউন্টেবল নাউনে কখনো দেয়ার আর হয় না, কারণ নন কাউন্টেবল নাউন কখনো প্লুরাল করা যায় না, এটি আমরা সবাই জানি। একই কারণে এখানটাতে দিস দোজ এই কথাটি ব্যবহৃত হয়, এখানটাতে দিস দোজ ব্যবহৃত হয় না। আ লট অফ, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। আ লট অফ কথাটি কাউন্টেবল নাউন নন কাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কিন্তু এই দুটো জায়গায় যদি আপনি ব্যবহার করেন, দুটো জায়গায় আচরণ একটু ভিন্ন হবে। সেই সংক্রান্ত আলোচনা আমরা একটু পরেই দেখতে পাবো, সেদিকে আমরা আস্তে আস্তে আসছি। আরেকটি বড় পার্থক্য হচ্ছে মেনি আর মাছ। ধরেন আমরা যদি বলি মেনি টাইগার্স, আমরা অনেক সময় মেনি আর মাছের ব্যবহারটা অনেক ভুল করি, এই মেনি আর মাছে আমাদের সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদেরকে মেনি ব্যবহার করতে হবে, আর মাছ ব্যবহার করতে হবে আমাকে নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। মাছ সুগার, আপনি যদি মেনি সুগার বলেন বা মাছ টাইগার বলেন, সেক্ষেত্রে কিন্তু জিনিসটি ভুল হবে। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, এই প্রত্যেকটি ক্রাইটেরিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে লিখে রাখেন বা আপনারা এক স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কিন্তু এই লিস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লিস্টে বিস্তারিত দেওয়া আছে ক্লিফস্টোফেল বইটিতে, দেখে নিতে পারেন। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আ লার্জ নাম্বার অফ, আর নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আ লার্জ অ্যামাউন্ট অফ। কারণ নন কাউন্টেবল নাউনের তো নাম্বারই হয় না, আপনি নাম্বার লিখবেন কোত্থেকে? সুতরাং এখানটাতে নাম্বার অফ হবে, এখানটাতে হবে অ্যামাউন্ট অফ। আরেকটা ইন্টারেস্টিং জায়গা, আ ফিউ, আ লিটল। আমরা অনেক সময় বলি যে গিভ মি আ লিটল সুগার, গিভ মি আ লিটল সল্ট, আমাকে অল্প একটু চিনি দেন বা লবণ দেন। সেক্ষেত্রে ফিউ ব্যবহার করা যাবে না, কারণ ফিউ মানে কয়েকটি, আর লিটল মানে একটু। ফিউ মানে কয়েকটি, মানে অল্প কিছু, অল্প কয়েকটি, আর লিটল মানে কিছু পরিমাণ। সো এই জায়গাগুলিতে আপনি কিন্তু বলতে পারেন না কয়েকটি পানি দিন আমাকে, আপনাকে পাগল মনে করবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে আ ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এবং আ লিটল কিছু বলতে গেলে। একইভাবে ফিউয়ার দ্যান, লেস দ্যান। আমরা লেস শব্দটি অনেকেই ভুলভাবে ব্যবহার করি। লেস শব্দটি ভুল ব্যবহার করে থাকি, তার কারণ হচ্ছে আমরা লেসকে
লেস যে লিটল শব্দটির কম্প্যারেটিভ ফর্ম, সেই জিনিসটি কিন্তু আমরা ভুলে যাই। লিটল থেকেই কিন্তু লেস শব্দটি এসেছে, অর্থাৎ লেস কথাটি আর কিছুই না, লিটলের কম্প্যারেটিভ ফর্ম। সেই ক্ষেত্রে যেহেতু এখানটাতে লিটল হয়, এখানটাতে কিন্তু লেস দ্যান হবে। মোর দ্যান কথাটি উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে, অর্থাৎ কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা যাবে। এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের জন্য কোনটি কাউন্টেবল কোনটি নন কাউন্টেবল এটি আপনার বুঝতে অনেক বেশি কাজে লাগবে, কারণ অনেক সময় কাউন্টেবল নাউনের কারণে আপনার ভার্বটিকে, নন কাউন্টেবল নাউনের কারণে আপনার ভার্বটিকে পরিবর্তন করে দিতে হতে পারে। ক্লাসের খুব বেশি সময় বাকি নেই, কিন্তু যারা এখনও জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন, এবং আমি অনুরোধ করব এই ক্লাসটি যেন আপনারা শুরু থেকে একটু মন দিয়ে দেখে নেন, কারণ ক্লাসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নিয়ম আজকে পড়িয়ে ফেলা হয়েছে। এবার আসি গ্রুপের ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আবার ফেরত চলে এসেছি। যদি ভার্বটি, যদি সাবজেক্ট একটি গ্রুপ আকারে থাকে সেক্ষেত্রে কি হবে? যেমন দ্য হার্ড অফ কেটল, দ্য স্কুল অফ ফিশ, এই সকল ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব কিন্তু ব্যবহার করব, কারণ এই হার্ড এ কিন্তু সিঙ্গুলার, দ্য স্কুল এখানটাতে কিন্তু সিঙ্গুলার। লক্ষ্য করো, এই স্কুল শব্দটা একটু অদ্ভুত শোনায়, মানে মাছেদের আবার স্কুল হয় নাকি, কিন্তু আসলে হয়। সেটি হচ্ছে বিভিন্ন পশু পাখির গ্রুপকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ফ্লক অফ বার্ডস বা শিপস, প্যাক অফ ডগস, প্রাইড অফ লায়ন্স, মার্ডার অফ ক্রোজ। তোমরা যারা এই ধরনের গ্রুপ আর যদি কেউ জেনে থাকো আমাদেরকে কমেন্টে একটু জানাও, আমাদেরকে জানাও যে তোমাদের জানা অন্যান্য গ্রুপগুলি কি কি। আর পাশাপাশি এটিও জানাও যে এতক্ষণ পর্যন্ত ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে এবং বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয় আমরা আবারও বোঝাবার চেষ্টা করব। একজন জিজ্ঞেস করছে বিউটিফুলের কম্প্যারেটিভ মোর বিউটিফুল হলে লেস বিউটিফুল হতে দোষ কি? অবশ্যই লেস বিউটিফুল হতে কোনো দোষ নেই, আমি কিন্তু কখনোই বলিনি যে লেস বিউটিফুল হতে দোষ আছে, যেহেতু কম্প্যারেটিভ ফর্ম। সেক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা অনেক সময় বলি যে আমার কাছে কম টাকা আছে, সেক্ষেত্রে আমরা বলি আই হ্যাভ লেস মানি। হ্যাঁ, সেটি ভুল। হ্যাঁ, কারণ হচ্ছে লেসটা কিন্তু আসলে কম্প্যারেটিভ ফর্ম, সেক্ষেত্রে আমাকে বলতে হবে আই হ্যাভ আ লিটল মানি। হ্যাঁ, আমার কাছে অল্প কিছু টাকা আছে, ঠিক আছে। সো এই ধরনের, বা আই হ্যাভ লিটল সুগার ইন মাই প্লেট। সো এভাবে করে কখনো লেস কথাটি এভাবে করে ব্যবহার করা যাবে না। অনেকেই লিখছো, থ্যাংক ইউ, অনেকেই ক্লাসটি অ্যাপ্রিসিয়েট করছো, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। যদি ক্লাসটি আসলেই ভালো লেগে থাকে, যদি আমাকে শুধুমাত্র খুশি করবার জন্য না বলে থাকো, তাহলে প্লিজ ফ্রেন্ডদেরকেও ইনভাইট করো এই ক্লাসটির জন্য। ক্লাসটি আমরা অ্যারেঞ্জ করছি, প্লিজ তোমার ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করো যাতে সবাই মিলে আমরা ক্লাসটি উপভোগ করতে পারি। এইবার কিছু নাউন আছে যারা সারা জীবন প্লুরালি হয়। এদেরকে যদি তুমি কখনো পাও, এদের সঙ্গে প্লুরাল ভার্বই ব্যবহার করতে হবে। প্যান্টস, সিজার্স, প্লায়ার্স, টুইজার্স, ট্রাউজার্স, শর্টস, আই গ্লাসেস বা সানগ্লাসেস। এই নাউনগুলো কখনো সিঙ্গুলার হয় না। আমরা অনেক সময় বলি আমার ওয়্যার ইজ মাই প্যান্ট। এই যে ওয়্যার ইজ মাই প্যান্ট কথাটা বলি, এটি কিন্তু ভুল। প্যান্ট কখনো সিঙ্গুলার হয় না, প্যান্ট হয় হচ্ছে প্লুরালে। ওয়্যার আর মাই প্যান্টস। হ্যাঁ, যদি এই ক্ষেত্রে এই জিনিসটিকে যদি আপনি সিঙ্গুলার করতে চান, সেটার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে পেয়ার অফ প্যান্টস। যদি আপনি পেয়ার অফ প্যান্টস বলেন তাহলে আবার এই বস্তুটা সিঙ্গুলার হয়ে যাবে। দেখেন, দিস পেয়ার অফ প্যান্টস ইজ রিয়েলি এক্সপেন্সিভ, কারণ এখানটাতে সাবজেক্ট আর প্যান্টস না, এখানে সাবজেক্ট হয়ে গিয়েছে পেয়ার। আরেকটা উদাহরণ দেখেন, দ্য টুইজার্স আর ইন দ্য ড্রয়ার। টুইজার্স চিনেন আপনারা? আপনারা যারা যারা বায়োলজি প্র্যাকটিক্যাল করেছেন তারা কিন্তু চিমটা দেখেছেন, যে এরকম করে চিমটা দিয়ে চামড়া টেনে ধরতে হয়, বা অনেক জায়গায় শন বলে, সেটাকে বলা হয় হচ্ছে টুইজার্স। টুইজার্সও প্লুরাল ফর্ম হয়, কিন্তু এটিকে যদি আপনি পেয়ার অফ টুইজার্স বলেন সেক্ষেত্রে সেটি আবার সিঙ্গুলার হয়ে যাবে। আমরা সানগ্লাসের ক্ষেত্রে একই জিনিস দেখছি, দিস পেয়ার অফ সানগ্লাসেস লুকস গুড অন ইউ। এই যে এসটি ব্যবহার করেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এস ব্যবহার করা হয়, অর্থাৎ এটিকে সিঙ্গুলার হতে হবে, সিঙ্গুলার না হলে কিন্তু হবে না। এই যে পেয়ার কথাটি বলেছি তার কারণেই কিন্তু জিনিসটি সিঙ্গুলার হয়েছে। একজন বলছেন যদি প্যান্ট বলা হয় সেক্ষেত্রে ভুল হবে কিনা? হ্যাঁ, প্যান্ট বলা হলে অবশ্যই ভুল হবে,
যদি আপনি পেয়ার অফ প্যান্টস বলেন সেক্ষেত্রেও ঠিক আছে, কিন্তু শুধু সিঙ্গুলার প্যান্ট আসলে শব্দ হিসেবে ব্যবহার হয় না। আমরা আস্তে আস্তে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিসের দিকে আগাচ্ছি, সেটা হচ্ছে টাইম, মেজারমেন্ট এবং মানি। আপনারা জেনেছেন যে টাকা জিনিসটা, মানি জিনিসটা আসলে নন কাউন্ট, কিন্তু যদি আমরা 500 টাকাকে একসাথে ধরি সেক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। $500 আমরা ডলার্স ব্যবহার করছি এখানটাতে, তবুও ইজ টু মাচ টু স্পেন্ড ইন আ ডে, মানে $5000 এই যে পরিমাণটি, অর্থাৎ আপনাকে কিন্তু 500 আপনাকে কিন্তু $500 একটা 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 করে $500 দিবে না। $500 এই পুরা জিনিসটা মিলে কিন্তু একটা অ্যামাউন্ট অফ মানি, এবং এই কারণটাতে এখানটাতে ইজ ব্যবহার করতে হবে। $500 ইজ টু মাচ টু স্পেন্ড ইন আ ডে। $500 একদিনে খরচ করার জন্য অনেক বেশি, সুতরাং $500 এই পরিমাণটি যেহেতু একটি টাকার পরিমাণ বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইজ ব্যবহার করতে হবে। তারপরেরটি দেখো, 45 মিনিটস ইজ নট এনাফ। 45 মিনিট নিজে কিন্তু এনাফ না, হ্যাঁ, অর্থাৎ 45 মিনিট মিলে কিন্তু একটি সময়ের অনুপাত দাঁড়াচ্ছে। আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে আমাদের এই স্কুলটির নাম 10 মিনিট স্কুল কেন। এই যে 10 মিনিট, আমরা 10 মিনিটকে যদি একসঙ্গে আলাদা আলাদা মিনিট চিন্তা না করি, গিভ মি 10 মিনিটস, সেটা হতে পারে আমাকে 10 মিনিট সময় দাও, কিন্তু যদি আমরা 10 মিনিটের একটি কাজের কথা বুঝাই, ইটস আ 10 মিনিট ওয়ার্ক, সেক্ষেত্রে কিন্তু 10 মিনিটস ওয়ার্ক হবে না। হ্যাঁ, ঠিক একইভাবে জিনিসটি কিন্তু 10 মিনিট স্কুল, এক্ষেত্রে কিন্তু 10 মিনিট স্কুল হবে, মিনিটস এখানটাতে হবে না। তার কারণ হচ্ছে এই কাজটি কিন্তু একটি এবং স্কুলটি কিন্তু একটি, আমরা 10 মিনিট দিয়ে এই স্কুলটাকেই বোঝাচ্ছি, সুতরাং এটি 10 মিনিটের স্কুল। হ্যাঁ, সুতরাং এভাবে করে তোমাকে পুরো জিনিসটিকে একটি পরিমাণ হিসেবে কাউন্ট করতে হবে। একইভাবে পরিমাপ থাকলে 50 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স টু ওয়াক, অর্থাৎ 50 কিলোমিটার হাঁটার জন্য একটি বড় দৈর্ঘ্য। অর্থাৎ টাইম, মানি এবং মেজারমেন্ট যদি একসঙ্গে বলা হয় সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। সোহান খান লিখেছে, আই থিঙ্ক 10 মিনিট স্কুল ইজ আ ফ্রেজ। এটাকে আদৌ ভাবে করে ফ্রেজ বলা যায় না, এটি একটি নাম। আমরা স্কুলটির একটি অ্যাডজেক্টিভ হিসেবে 10 মিনিট ব্যবহার করছি। এটি কিসের স্কুল, এটি কেমন স্কুল, এটি 10 মিনিটের স্কুল, সেই কারণটাতে এটি 10 মিনিট স্কুল হিসেবে ব্যবহার করা হয়। যেমন তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে আরো স্পষ্ট হবে। আমরা কিন্তু 10 স্টোরি বিল্ডিং বলি, 10 স্টোরিজ কিন্তু বলি না। হ্যাঁ, 10 স্টোরি বিল্ডিং, হ্যাঁ, এই 10 স্টোরি বিল্ডিং যেহেতু বলা হয়, এটি কেন 10টি তালা থাকলেও 10টি কিন্তু আলাদা আলাদা তালা বলা হয় না, 10টি তালা মিলে একটি বিল্ডিং হয়, তাই আমরা এটিকে 10টি তালা বলা হয়। শাহরিয়ার ইশরাক লিখেছে, $500 $40,000 টাকা হয়। হ্যাঁ ভাই, আসলেই 40,000 টাকা হয়, আসলে অনেক টাকা। যা হোক, এইবার শেষের দিকে চলে এসেছি। শেষের দিকটাতে যেটি আলোচনা করব তা হচ্ছে আ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ, এই দুটির মধ্যে আদৌ পার্থক্যটি কি। আ নাম্বার অফ কথাটির মানে হচ্ছে যতগুলো মানুষ আছে, ধরো এই পুরো ক্লাস, এর মধ্যে যদি এইটুকু নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে আ নাম্বার অফ। আ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, আ নাম্বার অফের ক্ষেত্রে প্লুরাল ব্যবহার হচ্ছে, কিন্তু দ্য নাম্বার অফ স্টুডেন্টসের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ইজ। কারণ এইখানটাতে সাবজেক্ট যেটি মিন করছে, এই নাম্বার, এই কোনটি, আসলে হচ্ছে 6, এই 6কে বোঝানোর জন্য কিন্তু দ্য নাম্বার কথাটি ব্যবহার হচ্ছে। এখানটাতে নাম্বার আছে একটি, একটা নাম্বারই আছে, সেটি কোনটি, সেটি হচ্ছে 6, কিন্তু এইখানটাতে এ নাম্বার অফ স্টুডেন্টস বলতে বোঝানো হচ্ছে এই ক্লাসে যে 30 জন ছাত্র ছিল, তার মধ্যে ধরো 13 জন আজকে অ্যাবসেন্ট, সুতরাং এটি কিন্তু প্লুরাল। কিন্তু দ্য নাম্বার অফ স্টুডেন্টসের ক্ষেত্রে এই যে নাম্বারটি, দ্য নাম্বার একটাই, নাম্বার হচ্ছে 6, এবং এই কারণটাতে ইজ হবে, আর হবে না, এটি হবে তোমার সিঙ্গুলার। আমরা শেষ নিয়মটার দিকে মুভ করছি, সেটি হচ্ছে দেয়ার ইজ বনাম দেয়ার আর।
কোথায় দেয়ার ইজ হবে, কোথায় দেয়ার আর হবে। দেখো দেয়ার ইজ এবং দেয়ার আর এর মধ্যে যেখানটাতে তোমার পরবর্তীতে দেয়ারের সমস্যাটা হচ্ছে তোমার সাবজেক্টটা আসলে একটু পরে চলে যায়। আমরা সাধারণত সাবজেক্টটা দিয়ে বাক্য শুরু হওয়াতে খুব বেশি অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু দেয়ার দিয়ে হলে যেটা হয়, দেয়ার ইজ এ টাইগার, এই যেহেতু টাইগারটা পরে চলে গিয়েছে, তোমাকে পরে কি আছে সেটা ফলো করে এখানটাতে সাবজেক্ট ভার্বটাকে তোমার বসাতে হবে। সুতরাং দেয়ার ইজ এবং দেয়ার আর এর মধ্যে পার্থক্যটা তোমাকে এভাবে করে ধরতে হবে। আবার দেখো দেয়ার আর 6 পেন্স, পেন যে প্লুরাল এটা কিন্তু পরে আছে, তবু তার অনুযায়ী তোমাকে ভার্বটি আগের থেকে ঠিক করতে হবে। এবার একটু জটিল একটা জায়গায় যাই, সেটি হচ্ছে এইখানটাতে সমস্যা হয়। আমরা বলেছিলাম যে এ লট অফ, এই জিনিসটা একটু প্রবলেম্যাটিক। যেমন ধরো দেয়ার ইজ এ লট অফ মিল্ক ইন দ্য ফ্রিজ, আবার দেয়ার আর এ লট অফ পটেটোজ ইন দ্য ফ্রিজ। এ লট অফের সঙ্গে ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটি ডিপেন্ড করবে যে ওয়ার্ডটি কাউন্ট নাউন না নন কাউন্ট নাউন। যদি কাউন্ট নাউন হয় তাহলে সেখানটাতে আমরা ব্যবহার করব প্লুরালের ভার্ব, কারণ অনেকগুলো আলু রয়েছে। যদি নন কাউন্ট হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিঙ্গুলার, কারণ যত বেশি থাকুক না কেন আপনি কিন্তু চাইলেও জিনিসটি গুনে ফেলতে পারছেন না। অর্থাৎ এ লট অফটা আমরা কিভাবে করে ব্যবহার করব সেটিও কিন্তু আমরা বুঝে ফেললাম। তোমাদের যদি কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে একটু জানিয়ে দাও। এই যে লট অফের মতো তোমরা দেখতে পেলে, সেরকম করে কিন্তু মোরের ক্ষেত্রেও, হ্যাঁ, আমি যদি বলি মোর পেন্স, এই যে মোর পেন্স এইখানটাতে যদি আমি একটা ভার্ব ব্যবহার করি সেখানটাতে আমাকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলে চলবে না, আমাকে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। আর যদি বলি মোর রাইস সেক্ষেত্রে কিন্তু আমাকে সিঙ্গুলার ভার্বই ব্যবহার করতে হবে। এই কারণটাতে মোর আর লট অফ এই দুটো শব্দ কিন্তু একটু ঝামেলাযুক্ত শব্দ, এটা একটু বুঝতে হবে। একজন জিজ্ঞেস করছে দেয়ার ইজ টু মাচ ট্রাফিক অন দ্য রোডস, অর দেয়ার ইজ হবে ভাই, এখানটাতে সুচিস্মিতা তিথি জিজ্ঞেস করেছো আপু, এখানটাতে দেয়ার ইজ টু মাচ ট্রাফিক হবে, কারণ ট্রাফিক কিন্তু অনেকগুলো ট্রাফিক নাই, একটা ট্রাফিকই আছে, সেখানটাতে দেয়ার এবং সেখানটাতে দেয়ার ইজ হবে এবং টু মেনি ট্রাফিক হবে না, এটি একটি নন কাউন্টেবল নাউন এবং সেখানটাতে টু মাচ হবে। একজন বলছো প্রবলেম উইথ মেকিং কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস। হ্যাঁ, আমরা ট্রান্সফরমেশনের দিকে আস্তে আস্তে যাব। আজকে আপাতত আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্লাসটি শেষ করলাম। সুতরাং শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম, যে তোমার প্রথমত বাক্যের সাবজেক্ট কে এটি তোমাকে জানতে হবে, বাক্যের প্রকৃত সাবজেক্ট কে এটি তোমাকে জানতে হবে, সাবজেক্টের পার্সন কে এটি তোমাকে জানতে হবে, সাবজেক্টের নাম্বার কি এটি তোমাকে জানতে হবে। যদি এই তিনটে জিনিস তুমি জেনে ফেলো তাহলে তুমি বুঝতে পারবে যে ভার্বের আচরণ কি হবে। আগামীকালকে কেমিস্ট্রির ক্লাস রয়েছে জারণ বিজারণের উপরে। শামীম মুনতাজিদ ভাইয়ার পরিবর্তে আকাশ ভাইয়া ক্লাসটি নেবেন। আর আমার নিজের ছোট্ট একটু বিজ্ঞাপন করে নিই, আগামী 7 তারিখে এই জিনিসটি আমি সবাইকে অনুরোধ করব এই ক্লাসটি জয়েন করবার জন্য। 7 অগস্ট আমরা 1971 সালের যে ইতিহাস রয়েছে, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই মহান ইতিহাসের উপর একটি সাধারণ জ্ঞানের ক্লাস নিব। তুমি যদি পরীক্ষার্থী নাও হও অ্যাডমিশন টেস্টের, বা তোমার যদি সাধারণ জ্ঞান নাও থাকে, পরীক্ষায় পড়বার প্রয়োজন নাও থাকে, আমার অনুরোধ এই ক্লাসটি দয়া করে জয়েন করবে। আমার মনে হয় আমাদের প্রজন্মে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আরও জ্ঞান বৃদ্ধি করবার দরকার। আমরা অনেকেই অনেক কিছু জানি, আমরা সবাই সবার নলেজ শেয়ার করব এবং সবাই মিলে একটা চমৎকার ক্লাস করব। আর এই ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবে না, তোমার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই বন্ধুদেরকে কমেন্টে ট্যাগ করো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে সেটি আমাদেরকে জানাতে পারো, কোনো সাজেশন থাকলেও সেটি আমাদেরকে কমেন্টে জানাতে পারো। ভবিষ্যতে কি কি ক্লাস চাও সেটিও আমাদেরকে জানাও। আজকের মতো ক্লাস এতটুকুই, সবাইকে ধন্যবাদ। সাথে থাকো 10 মিনিট স্কুলের, অ্যান্ড নেভার স্টপ লার্নিং। থ্যাংক ইউ।